This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল এন্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছে তন্নিষ্ঠা। একদম। আর তন্নিষ্ঠা, আজ দুপুরের সুপার প্রাইম টাইমে ফুল এন্ড ফাইনাল, এই মুহূর্তে যে ফুল এন্ড ফাইনাল খবরটা, গল্পটা, স্টোরিটা আমরা বলতে চাইবো, সেটা ত্রিফলা চাপে রাজ্য সরকার। অর্থাৎ একদিকে মহার্ঘ ভাতার ধাক্কা, 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের অন্তত 25% ডিএ দিয়ে দিতে হবে। অর্থাৎ যা বকেয়া আছে তার 25% ডিএ দিয়ে দিতে হবে, এমন নির্দেশ সুপ্রিম কোর্টের। অন্যদিকে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। আর একদিকে অবিলম্বে স্বচ্ছ নিয়োগের দাবিতে কলেজ স্কোয়ারে ধর্ণা অবস্থানে প্রাথমিকের চাকরি প্রার্থীরা। ফলে সাঁড়াশি নয়, একেবারে ত্রিফলা চাপ। তন্নিষ্ঠা, একদম তাই। আর এই মুহূর্তে তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, হকের দাবিতে পথে নেমেছেন চাকরিহারারা এবং সেখানে নেমে লাগাতার তাদের যে দাবি দেওয়া সেগুলো তারা সামনে রাখছেন। এবং যে কথা এক্ষুনি অনির্বাণ বলছিল যে ত্রিফলা চাপে রাজ্য সরকার, কেন? কারণ একদিকে তো মহার্ঘ ধাক্কা, অন্যদিকে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের অন্তত 25% দিয়ে দেওয়ার সুপ্রিম নির্দেশ। অন্যদিকে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, লাঠিপেটার পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা বিধাননগর পুলিশের। এই মুহূর্তের আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি আরো একবার। এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে মামলা বিধাননগর পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ারও অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। গতকাল পুলিশকেও মারধরের অভিযোগ আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে। শুনুন। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধে নেই, গত 10 দিনেও ছিল না। সেই অধিকার সকলের আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ, হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণ থাকে না। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম। বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না। যখন তাদের বের করার চেষ্টা করা হলো, তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকলো। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। আর ঠিক এখানেই প্রশ্ন তন্নিষ্ঠা, যখন গতকাল এই ছবিটা আমরা দেখিয়েছি যে পুলিশ কর্মীরা আহত হচ্ছেন, পুলিশ কর্মীদেরকে তাড়া করা হচ্ছে, তখন এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা কিন্তু বারবার ওখান থেকে প্রশ্নও তুলেছেন, আমাদের আন্দোলনের ভিড়ে এরা কারা? কিছু লোক হাফ প্যান্ট পরে ঢুকে পড়েছে। আমরা দুপুরবেলা কালকে লাল চুল কানে দুলদের তাণ্ডব দেখেছি সব্যসাচী দত্তের নেতৃত্বে। তারপরে রাতের দিকেও মহিলা শিক্ষকরা, যোগ্য চাকরিহারা শিক্ষকরা বা আরো অনেক শিক্ষক ছিলেন যারা আন্দোলনকারী, তারা বারবার প্রশ্ন তুলেছেন আমাদের আন্দোলনের মাঝখানে এরা কারা ঢুকে পড়েছে। তাদেরকে চিহ্নিত করার এক্স্যাক্টলি, এবং তাদেরকে চিহ্নিত করার আগেই তাদের দিক থেকে উড়ে আসা ইট পাটকেল, সেটাই পুলিশের সব থেকে বড় জাস্টিফিকেশন হয়ে যায়, পুলিশের সামনে সব থেকে বড় রাস্তা তৈরি করে দেয় আন্দোলনকারীদের উপরে ন্যূনতম বল প্রয়োগের নামে। আপনারা শুনলেন, পুলিশ দাবি করছে এটা নাকি ন্যূনতম বল প্রয়োগ, এটুকু না করলেই নয়, এবং সেই ন্যূনতম বল প্রয়োগের নামে কারুর পা ভেঙে দেওয়ার, কারুর মাথা ফাটিয়ে দেওয়ার। মাথা ফাটিয়ে পা ভেঙে কিছুক্ষণ আগে এডিজি দক্ষিণবঙ্গ এবং জাভেদ শামীম তারা প্রেস কনফারেন্স করছিলেন এবং জাভেদ শামীম বলছিলেন, আমি শুনছিলাম যে পুলিশ যথেষ্ট ধৈর্যশীল ছিল, সম্মানজনকভাবে টিচারদেরকে অর্থাৎ যোগ্য চাকরিওয়ালা শিক্ষকদেরকে তারা আন্দোলন করতে দিয়েছেন। তার কারণ তারাও মনে করেন তারা নাকি সমাজের পিলার। ঠিক কোন সময় সমাজের পিলারদের মাথায় তাদের লাঠি মারার কথাটা মনে এলো? কেন ন্যূনতম বল প্রয়োগ করতে গিয়ে সমাজের পিলারদের তারা পা ভাঙলেন, মাথায় লাঠি মারলেন, মাথা ফাটালেন?
তার অবশ্য এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট উত্তর নেই। তাদের বক্তব্য এইটুকু বলপ্রয়োগ না করলেই নাকি চলছিল না, যদিও লালচুল কানেদুল গুন্ডাদের নিয়ে সব্যসাচী দত্ত যে বলপ্রয়োগ শিক্ষকদের উপর দুপুরবেলা করেছেন এবং সেই সময় যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখেছে, তারা কাদের প্রতি ধৈর্য দেখাচ্ছিলেন, তারা কাদের প্রতি সম্মান দেখাচ্ছিলেন। লালচুল কানেদুল সব্যসাচী দত্তের নেতৃত্বে গুন্ডা বাহিনীর প্রতি পুলিশের একই ধৈর্য, একই সহ্য ক্ষমতা, একই সম্মান সমাজের পিলারদের প্রতি যেটা আছে তাই কিনা নাকি তার থেকেও বেশি আছে। তাই একজন লালচুল কানেদুল গুন্ডারও মাথা ফাটতে আমরা দেখিনি, পায়ে লাঠির বাড়ি পড়তে দেখিনি, কারোর পা ভাঙতে দেখিনি, কিন্তু ন্যূনতম বলপ্রয়োগের নামে শিক্ষকদের মাথা ফাটতে দেখলাম আর শিক্ষকদের পা ভাঙতে দেখলাম। তন্নিষ্ঠা, একদম, আর প্রোটোকল মেনেই নাকি পদক্ষেপ করা হয়েছে এমনটাই জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু এই যে বারবার করে প্রশ্নগুলো উঠছে যে তাহলে যারা বলা যেতে পারে কোট আনকট যে গুন্ডামি করে বেরিয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন করা হলো না? সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, একদম সরাসরি সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, তুমিও নিশ্চয়ই প্রেস কনফারেন্সে শুনলে যে ঠিক কি জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। তারা বলছেন প্রোটোকল মেনেই সমস্ত পদক্ষেপ করা হয়েছিল এবং ন্যূনতম নাকি বল প্রয়োগ করা হয়েছে। আর তাতেই যে ছবি আমরা দেখছি সেই ছবি ভয়াবহ বলা যেতে পারে। যারা চাকরিহারারা রয়েছেন সেখানে তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? দেখো তন্নিষ্ঠা, সকালবেলা যখন সব্যসাচী দত্তর বাহিনী তারা যখন ন্যূনতম নয় মহান বল প্রয়োগ করলেন তখন কিন্তু পুলিশ নিষ্ক্রিয় ছিল এবং তারা রাত্রে ন্যূনতম বল প্রয়োগ করেছেন, সেটা তাদের কথা। পুলিশ বলছে তারা নাকি ন্যূনতম বল প্রয়োগ করেছে, এইটুকু না করলেই নয়। পুলিশ ন্যূনতম বল প্রয়োগ করেছে। যখন সকালবেলা সব্যসাচী দত্তর গুন্ডা বাহিনী এসে যখন মারছিল আমাদের সহযোগকর্মীদের, যারা আন্দোলন করছিল গেট নাম্বার 3-তে, যারা অবরোধ করেছিল, তখন পুলিশের র্যাপের হেলমেট নিয়ে মারলো, তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে বসে রইল। আর যখন যোগ্য নিরীহ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধু তারা নিরস্তভাবে বসেছিল বিকাশ ভবনে মেন গেটের কাছে ভেতরে, তখন তাদের উপর নিরীহ বল প্রয়োগ এমন মার মেরেছে, একজন অলরেডি সে বাঁচবে কি মরবে জানি না, আজকে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, মাথা ফেটেছে, পা ফেটেছে, গায়ে কালশিটে দাগ পড়ে গেছে, মহিলাদের জামা পর্যন্ত ছেঁড়া হয়েছে। এটা নাকি সামান্য বল প্রয়োগ? কোন আইপিএস কোন আইএস ধারায় এটা পড়ানো হয় যেটা সামান্য বল প্রয়োগ? এবং একটা লাঠিচার্জ করলে আমরা নাকি শুনেছি, আমরা আইপিসির অত ধারা তো জানি না, আমরা শুনেছি যে লাঠি প্রয়োগ করলে, লাঠিচার্জ করলে সেটা নাকি কোমরের নিচে করা হয়। কোমরের নিচে যদি লাঠিচার্জ হবে তাহলে মাথায় আঘাত, চোখে আঘাত, মাথা ফেটে যাওয়া, এগুলো হচ্ছে কোথা থেকে? মাথায় আঘাত লেগেছে, অনেকের মাথা ফেটে গেছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে 7 ঘন্টা ধরে তারা নাকি অনুরোধ করেছেন, তাদের অনুরোধে কোনো রকম কোনো কর্ণপাত করা হয়নি। কি বলছেন চাকরিহারারা? আমাদের আর কিছু বলার নেই। পুলিশ প্রশাসনকে আমাদের খালি একটাই কথা বলার যে ছি, নিরীহ নিরস্ত্র শিক্ষাকর্মী সম্প্রদায়কে তারা যে মানে বাজেভাবে মেরেছে। 40 জনেরও বেশি আমাদের সহকর্মী সহসাথীরা অসুস্থ, আমরা প্রত্যেকেই ধাক্কা খেয়েছি, মার খেয়েছি, চ্যাংদোলা করে বাইরে নিয়ে আসা হয়েছে। এটা যদি ন্যূনতম হয় তাহলে এরপর যে কি করবে আমাদের নিজেদেরই এবার চিন্তা করতে হবে। ওনারা বলছেন যে ওরা 8 ঘন্টা 7-8 ঘন্টা ধরে আপনাদের কাছে অনুরোধ করেছেন, আপনারা কর্ণপাত করেননি, তারপরে ওই বল প্রয়োগটা করতে হয়েছে। ওনারা কি বলতে চাইছেন? আমাদের তো ন্যূনতমই দাবি ছিল, আমাদের দাবি ছিল যে বিকাশ ভবনে আমাদের যা দাবি ছিল সেগুলো এরা মেনে নিক, ততক্ষণ পর্যন্ত আমরা আটকে রাখবো। ওনারা আমাদের সঙ্গে সেইভাবে করেননি, সহযোগিতা করেননি, যোগাযোগ করার চেষ্টা করেননি। আর তার আগে সব্যসাচী দত্ত গুন্ডা বাহিনী আক্রমণ চালিয়েছে, সেটা নিয়ে কিন্তু পুলিশ তখন দাঁড়িয়েছিল নিষ্ক্রিয় অবস্থা। সেটা 3 নম্বর গেটের ওদিকটাতে হয়েছে, তো আমরা এখানে ছিলাম, সেটা তো অতটা ভালো দেখিনি, কিন্তু পুলিশ প্রশাসন সেখানে নিষ্ক্রিয়ই ছিল, আমাদের ছেলেরা সেখানেও মার খেয়েছে। তারা যেটা বলছেন যদি এটা ন্যূনতম বল প্রয়োগ হয় তাহলে অধিক বল প্রয়োগ কোনটা, এই প্রশ্ন তারা তুলছেন এবং তারা বলছেন যে তারা কোঅপারেশন করার চেষ্টা করেছেন, পুলিশ করেনি। অর্থাৎ পুলিশের যে বক্তব্য সেটাকে কিন্তু খণ্ডানোর চেষ্টা করছেন এখানকার চাকরিহারা শিক্ষকরা। তন্নিষ্ঠা, একদম সঙ্গে থাকো সুমন, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। আমি ফিরদৌস শামীমের কাছে যাব, তার কারণ এর আগে বহুদিন ধরে বহু মামলা ফিরদৌস শামীম যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য অথবা তার আগে চাকরি প্রার্থীদের জন্য লড়েছেন। আমি ফিরদৌস শামীম আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনার আইনজীবী হিসেবে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। পুলিশ নাকি ন্যূনতম বল প্রয়োগ করেছে, গতকাল যে ছবিটা আমরা দেখলাম, পুলিশ নাকি 7 ঘন্টা ধরে ধৈর্য দেখিয়েছে। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের 2 জন বিচারপতির ছবি রাস্তায় ফেলে যখন পা দিয়ে মারিয়ে যাচ্ছিল এবং মারানো হচ্ছিল, তখনও পুলিশ এই একই রকম ধৈর্যের পরিচয় দিয়েছিল না ফিরদৌস বাবু? শুধু তাই নয়, আমার চেম্বারের নিচে 5 ঘন্টা ধরে তারা উন্মত্ততা দেখিয়েছে। 5 ঘন্টা ধরে আমার চেম্বারে, শুধুমাত্র আমি নয়, আমার চেম্বারে 43 জন রয়েছে আমার সহকর্মী বন্ধুরা, তাদের মধ্যে মহিলা রয়েছেন, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন
এবং যে ভাষায় গালিগালাজ করেছেন কোনো সভ্য সমাজে ওই ভাষা প্রয়োগ করা হয় না। সেগুলো পুলিশ কিন্তু ওইরকম একটা হাই সিকিউর জোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন। পুলিশের নিশ্চিতভাবেই কোনো বাধ্যবাধকতা ছিল, নিশ্চিতভাবেই সেটা বোঝাই যায় যখন বিচারপতির বাড়িতে পোস্টারিং হয় পুলিশ দেখতে পায় না, আইনজীবীর চেম্বারের নিচে গিয়ে হাইকোর্টের হাই সিকিউরিটি জোনে গিয়ে বিচারপতির ছবি রাস্তায় ফেলে সেখানে মারিয়ে তাই সেই বিচারপতিকে গালাগালি করা হয়, আইনজীবীদের গালাগালি করা হয়, মহিলা আইনজীবীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, তাদের দিকে বোতল ছোড়া হয়, চটি ছোড়া হয়, তখন পুলিশ নিশ্চুপ থাকে। পুলিশ নিশ্চুপ থাকে যখন দেখেন যে এই যে দলের গুন্ডা, সেই গুন্ডা পাঠিয়ে দলের নেতা এসে সেই গুন্ডাদের দিয়ে হেলমেট দিয়ে তখন পিটাচ্ছে, তখন পুলিশ নিশ্চুপ থাকে। কিন্তু পুলিশ সক্রিয় হয়ে যায় তখন যখন একজন তাদের হকের দাবি সঙ্গতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে উইদাউট এনি আর্মস তারা আন্দোলন করছেন। এই আন্দোলনের অধিকার তো সংবিধান দিয়েছে। একেবারে ফিরদৌস বাবু আমার সঙ্গে থাকুন। দেখুন ফিরদৌস বাবু কিছুক্ষণ আগে খুব বড় মুখ করে বলছিলেন জাভেদ শামীম নাকি সমাজের নাকি পিলার শিক্ষকরা, তারা এটা মনে করেন তাই এত সম্মান টম্মান দেন। এখন ফিরহাদ হাকিম কি মনে করেন আমি জানি না। শিক্ষক হেনস্থার পরে, হেনস্থা বললে ছোট কথা বলা হবে, শিক্ষকদের রাস্তায় ফেলে অনুগামীদের দিয়ে, মানে লাল চুল কানে দুল অনুগামীদের দিয়ে রাস্তায় ফেলে শিক্ষকদের পেটানোর পরেও সেই সব্যসাচীর পাশেই দাঁড়ালেন ফিরহাদ হাকিম। খুব স্বাভাবিক, উনিও তৃণমূল করেন, পাশে তো দাঁড়াবেনি। শিক্ষক আন্দোলনে মানুষের অসুবিধা হচ্ছে, এলাকার মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করতেই নাকি গিয়েছিলেন সব্যসাচী, এবং তাই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম দাঁড়ালেন তার পাশে। মানে সোজা কথায় লাল চুল কানে দুল সব্যসাচীর অনুগামীদের পাশেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দত্ত ওখানকার কাউন্সিলর, ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে, লোকাল মানুষ প্রোটেস্ট করলে কাউন্সিলরকেও আসতে হবে। তো লোকাল মানুষ প্রোটেস্ট করছে যে আপনার রাস্তা আটকে রেখে দিয়েছেন, আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে? সে লোকাল মানুষের পাশে দাঁড়াবে না, লোকাল মানুষের অসুবিধার কথা বলবে না, লোকাল মানুষের যাতে অসুবিধা নিবারণ করার জন্য চেষ্টা করবে না। এই মুহূর্তে রাজু ঘোষ তৃণমূল সমর্থক এবং রাজনৈতিক কর্মী আমার সঙ্গে আছেন। রাজু, ওই নন্দীগ্রাম থেকে নেতাই পর্যন্ত ঠিক এই কায়দায় সিপিএম এর নেতাদের দেখতাম চোরের মায়ের বড় গলা করে যাবতীয় ভয়ঙ্কর রকমের দুষ্কৃতিমূলক কাজকর্ম এবং পুলিশের যাবতীয় অপরাধমূলক কাজকর্মের পাশে দাঁড়াতে, আর দলের গুন্ডাদের পাশে দাঁড়াতে। আপনাদের দলের হয়েছে কি রাজু? না, পুলিশ কি খুব খারাপ কাজ করেছে? ভয়ঙ্কর খারাপ কাজ করেছে। আপনার সন্দেহ আছে? পুলিশ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। কত ধৈর্য ধরবে পুলিশ? কার বিরুদ্ধে ধৈর্য ধরছিল? সব্যসাচী দত্ত? রাজু ঘোষ আমাকে একটু পরিষ্কার করবেন, পুলিশ কি সব্যসাচী দত্ত এবং তার লালচুল কানেদুল বাহিনীর প্রতি ধৈর্য দেখাচ্ছিল? দুপুরবেলা যখন এরা রাস্তায় শিক্ষকদের ফেলে পেটাচ্ছিল, না দুপুরবেলা যখন রাস্তায় ফেলে পেটাচ্ছিল তখন জাভেদ শামীম আর সুপ্রতিম সরকারের এই নীতি জ্ঞান কোথায় ছিল? এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের, রাজু ঘোষ চাকরিহারা যোগ্য শিক্ষকদের প্রাণে বাঁচার অধিকার নেই? ওরা হেলমেটের বাড়ি খেতে এসছেন নাকি সব্যসাচী দত্তের অনুগামীদের? জিজ্ঞাসা করুন না। চাকরিহারাদের কি অধিকার আছে যে সব্যসাচী দত্ত আর তার অনুগামীদের কি অধিকার আছে হেলমেট দিয়ে পেটাবে যোগ্য শিক্ষকদের? আরে আপনাদের সরকার, আপনাদের দল তোদের চাকরিগুলো চুরি করেছেন, এ তো চোরের মায়ের বড় গলা। আপনারা চাকরিগুলো চুরি করবেন, সুপ্রিম কোর্টে তালিকা দেবেন না, এসএসসি কে বলবেন সিন্ধুকে তালা দিয়ে রাখো যোগ্য অযোগ্যের তালিকা, আর আপনারা রাস্তায় হেলমেট দিয়ে ফেলে পেটাবেন, আর তারপরে পুলিশ লেলিয়ে দেবেন, দিয়ে বলবেন আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। ডবল ইঞ্জিন সরকারের পুলিশ নয় এগুলো, ধৈর্যশীল পুলিশ, অশেষ ধৈর্য দেখিয়েছে। এত ধৈর্যবান পুলিশ সারা বিশ্বে কোথাও দেখা যায় না। সত্যি লালচুল কানেদুল গুন্ডাদের প্রতি এত ধৈর্যশীল পুলিশের দেখা ভারতে মিলবে না। ফিরহাদ হাকিম, সব্যসাচী দত্ত, রাজু ঘোষ একেবারে একসুর। আমি ফিরদৌস শামীম আপনার কাছে জিজ্ঞাসা করব, পৃথিবীর কোনো কোর্ট, কোনো আদালত, আমি সুপ্রিম কোর্টকে ধরে বলছি, আমি তাদেরকে অবমাননা করে বলছি না, কারোর নির্দেশে, কারোর ব্যবস্থাপনায় এ রাজ্যের পচে যাওয়া পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক ব্যবস্থার শরীরে, মৃত শরীরে, সব দেহে প্রাণ ফিরবে বলে আপনার মনে হয়? দেখুন, এই যে দুর্নীতিটি হয়েছিল এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছিল, সেটা আদালতের অবজারভেশন ছিল। আসলে প্রতিষ্ঠানগুলোকে তো শেষ করে দিয়েছে, এবং আজকে দেখবেন ডিএ মামলায় যে রাজ্য সরকারের যে সাবমিশন ছিল তাদের নাকি কোমর ভেঙে যাবে। যে সরকারের কোমর ভেঙে গেছে, কোমর ভাঙা সরকারের পুলিশ যা করা উচিত সেই কাজই করেছে। আজকে দেখুন, আপনি আজকের ঘটনায় দেখছেন যে গতকালের ঘটনায় সব্যসাচী দত্তের সমর্থনে কে এসছেন? ফিরহাদ হাকিম। হাইকোর্টের বিচারপতির ছবি যখন মারিয়ে দিচ্ছে তার সমর্থনে
তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন কে করেছিলেন? কুণাল ঘোষ। মডেল একই। আসলে যে যে অপকর্ম করবে তাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস। আসলে তারাই তো ঘটান এগুলো। এই যে দুর্নীতিটা কেন হয়েছে, দুর্নীতি হয়েছে তার কারণ একটি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান তৈরি করেছে এবং সেই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের দ্বারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। দুর্নীতি করার জন্য আইন তৈরি হয়েছে। দুর্নীতি যখন করেছে তখন নিশ্চুপ ছিলেন। শুধু তাই নয়, যখন দুর্নীতি ধরা পড়ে গেছে তখন চোরের মায়ের বড় গলার মধ্যে বলেছেন একজনেরও চাকরি যাবে না। আবার যখন চাকরি চলে গেছে আদালতের নির্দেশের উপরে, তারপরেও এই যে একেবারে সব ছেলে মেয়েদের ডেকে মিথ্যাচার করেছেন, ওই মিথ্যাচারের কি প্রয়োজন ছিল? তখন তো বলতে পারতেন, তাদের কাছে তো হাত জোড় করে ক্ষমা চেয়ে বলতে পারতেন যে দেখো আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি একজন অপারগ, অকর্মণ্য, অদক্ষ এবং দুর্নীতিপরায়ণ সরকার চালিয়েছি এবং তার ফলে তোমাদের সকলের চাকরি চলে গেছে। আমি একজন অদক্ষ, অকর্মণ্য এবং দুর্নীতিপরায়ণ মুখ্যমন্ত্রী, আমার দ্বারা কিচ্ছু হয় না দুর্নীতি করা ছাড়া। আমার সঙ্গে থাকুন। এই কোমর ভেঙে যাওয়ার কথা তো আসবো। মানে ডিএ মামলাতে বকেয়া যে ডিএ আছে, বকেয়া যে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের, সেই বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতে গেলে নাকি রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। রাজ্য সরকারের নিয়োগ করা উকিলই আজকে বলেছেন, আইনজীবী আজকে বলেছেন। আমি সে কথা আসছি, কিন্তু তার আগে আমি রাজু ঘোষ শেষবারের মতো আপনার কাছে আরেকবার জিজ্ঞাসা করব। রাজু ঘোষ, শিক্ষকদের মাথায়, যোগ্য চাকরি হারা শিক্ষকদের মাথা ফাটিয়ে যেভাবে লাঠির বাড়ি পড়েছে, পা ভাঙা হয়েছে লাঠি মেরে, এরপরে একদম বুকে হাত রেখে বলুন রাজু ঘোষ, পাড়া, প্রতিবেশী, সমাজ, পরিবার, নিজের সন্তানদের কাছে নিজের সরকার এবং পুলিশ প্রশাসনের এই ভূমিকা সম্পর্কে মুখ দেখাতে পারবেন? লজ্জা করবে না রাজু? এই রাজ্য সরকারই একমাত্র চাকরিহারাদের পাশে রয়েছে। না সিপিএম আছে, না মাথা ফাটিয়ে, না বিজেপি আছে, মাথা ফাটিয়ে পা ভেঙে। আর এই যারা আন্দোলন করছে এদের কারোর কথায় পরিচিত হয়ে এই সমস্ত আন্দোলনকে 26,000 লোক, তার মধ্যে 300-400 লোককে সেখানে বহাল করছে। এইগুলো কারোর কথায় তারা এইগুলো করছে। কাকে বহাল করেছে? কাকে বহাল করেছে রাজুবাবু? বলছি রাজুবাবু কাকে বহাল করেছে? কাকে বহাল করেছে? যে সবাই রাজুবাবু প্লিজ আমার কথার উত্তর দিন, কাকে বহাল করেছে? রাজু ঘোষ আমার কথার উত্তর দিন, কাকে বহাল করেছে রাজ্য সরকার? কাকে? না যোগ্য চাকরিহারা শিক্ষকদের কাকে বহাল করেছে? অনির্বাণ রাজ্য সরকারই চেষ্টা করছে চাকরিটা পান। একে সিপিএম করেছে, সিপিএম তো 4 বছর ধরে চেষ্টা করছে, 4 বছর ধরে চেষ্টা করছে, 26,000 শিক্ষকের চাকরি বাঁচাতে পারেনি। বিচারপতি আরে তালিকাটা ফেলে দিন না। আরে রাজু ঘোষ তালিকাটা ফেলতে বলুন না সরকারকে, দলকে। যোগ্যের তালিকাটা আছে তো আপনাদের হাতে? কাদের পয়সা খেয়ে চাকরি দিয়েছে এসএসসি আর কাদের পয়সা না খেয়ে চাকরি দিয়েছে তালিকাটা আছে তো? আরে সুপ্রিম কোর্ট জানতে চাইছে তো, তালিকাটা দিন না। তালিকা রাজ্য সরকারের যদি এখতিয়ার থাকতো, সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, সেখানে অসাধারণ ধৈর্য নিয়ে তালিকাটা পকেটে ঢুকিয়ে অপেক্ষা করছে। এখানে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। সঙ্গে থাকুন রাজু ঘোষ। তন্নিষ্ঠা, এই রাজ্য সরকার শিক্ষকদের পিলার মনে করে। রাজ্য সরকারি কর্মচারীদের অবশ্যই এতটা সম্মান জোটে না, তাদেরকে সাধারণভাবে কুকুরের সঙ্গে তুলনা করা হয়, বিশেষ করে ডিএ চাইলে। কিন্তু সেই ডিএ এবার দিতেই হবে এমন নির্দেশ আসার পর সরকার কি বলছে তনিষ্ঠা? একদম দেখো, বলা যেতে পারে ত্রিফলা চাপে এখন রাজ্য সরকার। কারণ এই যে ডিএর কথা তুমি বলছিলে অনির্বাণ, ডিএ মামলায় তো সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। কেন জানেন? কারণ 25% ডিএ দিন, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের, সুপ্রিম নির্দেশ 25% ডিএ দিন। শুনানিতে প্রথমে 50% বকেয়া ডিএ মেটাতে বলে সুপ্রিম কোর্ট। এত টাকা দেওয়া সম্ভব নয় জানায় রাজ্য। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেই সময় দেয়নি শীর্ষ আদালত। আর সময় নয়, 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% দিতেই হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এখন বকেয়া 25% মানে 10,000 কোটি টাকার মতো নির্মাণ। নিশ্চিতভাবে এবং আমি সরাসরি চলে যাব ফিরদৌস শামীম আমার সঙ্গে রয়েছেন, আইনজীবী, এবং মলয় মুখার্জি রয়েছেন সম্পাদক, কনফেডারেশন অফ গভর্নমেন্ট এমপ্লয়িজের নেতা, সাধারণ সম্পাদক। আমি দুজনের কাছেই যাবো, কিন্তু শুরু করবো মলয়বাবু আপনার কাছ থেকে। 3 মাসের মধ্যে এই বকেয়া যা রয়েছে তার অন্তত 25% দিতেই হবে, কিন্তু এই 10,000 কোটি টাকার চাপ নাকি সরকার মানতে পারে, কোনো রকম ভাবে এই চাপ নিতে পারবে না, সরকার নাকি কোমর ভেঙে যাবে। মলয়বাবু কতটা আশাবাদী আপনারা সামনের 3 মাসে এই 3 কিস্তিতে 25% ডিএ পাওয়ার ব্যাপারে? দেখুন, এখন আমরা যে আইনি মান্যতা পেয়ে গেলাম, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে ডিএটা দিতে বলেছে, এটাই আমাদের কাছে একমাত্র ধ্যান এবং জ্ঞান। কারণ এতদিন আমরা ডিএটা পেতাম এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে। আমাদের সারমেয় তুল্য বিচার করে বলেছিল আমি যখন পারবো তখন দেব, কিন্তু সেটা যে নয়, আজকে সর্বোচ্চ আদালত সেটাই তারই মান্যতা দিল। 25% মহার্ঘ ভাতা এই যে 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে বলেছে, এক্ষেত্রে
একটা কথা সর্বপ্রথম বলে নিই, অনেকে বিভ্রান্ত হচ্ছে, আমাদের কাছে ফোন করছে। বর্তমান যে ষষ্ঠ বেতন কমিশনে যেই 37% ডিএ বাকি আছে সেই মামলা কিন্তু নয়। আমরা এই মামলা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি 16 সাল থেকে আজ পর্যন্ত লড়াই করে, আইনি লড়াই করে আজকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ এর মান্যতা পেলাম। এখানে সেই সময় বামফ্রন্ট সরকারও ডিএতে কিন্তু বকেয়া ছিল, সেই বকেয়া আমরা সহ্য করার মতো ক্ষমতা আমাদের ছিল। কিন্তু এই সরকার 12 সালে আসার পর থেকে যেভাবে ডিএর বঞ্চনা তুলে ধরেছে সরকারি কর্মচারী সমাজের কাছে, আর আমরা যখনই আন্দোলন করতে যাই তাহলে মিথ্যে মামলা নচেত সাগর থেকে পাহাড়ে বদলি করে দিচ্ছে সরকারি কর্মচারীদের। আপনি নিজে যেন কতবার বদলি হয়েছেন মলয় বাবু, আপনি নিজে যেন কতবার বদলি হয়েছেন? অন্তত 70-75 জনকে পাহাড় থেকে সাগরে, তারপরে বাঁকুড়া, বীরভূম, আপনার এইসব জায়গায় বদলি করে দিয়েছে এবং সেক্রেটারিয়েটের স্টাফ পাহাড় থেকে সাগর। আমি ফিরদৌস সাহেব আপনার কাছে আসবো। যে সরকারের 10,000 কোটি টাকা দিয়ে দিতে গেলে কোমর ভেঙে যাবে বলে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাদের আইনজীবীকে বলতে হয়, ঘোষণা করতে হয়, অসহায়ত্ব জ্ঞাপন করতে হয়, আমি একটু বুঝতে চাইছি সেই সরকার, সরকারি কর্মচারীরা ডিএ চাইলে তাদেরকে তো এটা খুলে বললেই পারেন, দেখুন কোমর ভেঙে যাচ্ছে, দিতে পারছি না, তাদেরকে এরকম ঠান্ডা জল গরম জল করেন কেন? পাহাড় থেকে সাগরে, সাগর থেকে পাহাড়ে। দেখুন, এই মামলাটি করেছিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, এতক্ষণ বলছিলেন মলয় মুখোপাধ্যায়। উনি এই মামলা 2016 সাল থেকে, আমার সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যিনি উনি আমার চেম্বারে কিন্তু সেই সময় থেকে আজকে 2025 সাল 9 বছর ধরে এই লোকগুলো পরিশ্রম করছে এবং 9 বছর ধরে আমরা এই মামলা করছি। এবং সেই 2017 আমার এসেছিলেন যখন হাইকোর্টে উনি আসেন, WPST 45 যখন ফাইল হয়। তো যাই হোক না কেন, সেইখান থেকে আজকের দিন পর্যন্ত 6 বার জিতেছি। ডিএ যে AICPI অনুযায়ী দিতে হবে এটা রোপা রুলস 2009 পড়লেই বোঝা যায়। এবার তাহলেও কেন দিচ্ছেন না? তার কারণ দিচ্ছেন না এই কারণে, এই স্যালারি কি, স্যালারি হচ্ছে স্থায়ী খরচ। আপনি যখন বাজেট করবেন তখন স্থায়ী খরচের সেই হিসাবটা প্রথমেই রাখবেন। যেমন ধরুন আপনার বাড়িতে আপনি যদি আপনার এখান থেকে ব্যয়ের হিসাব করার সময় কোন খরচটি ধরেন, আপনার খাওয়া খরচ, চাল ডালের খরচটি, তারপরে ফিল্মের টিকিট কাটার খরচ ভাবেন। এই সরকার তা করেনি। এই সরকার কি করেছে, প্রথমে ফিল্মের টিকিটটা কেটে নিয়েছে, চাল ডালের হিসাবটা করেনি। প্রথমে কি করে এন্টারটেনমেন্টের পারপাসে খরচা হবে, রেড রোডে কিভাবে নৃত্য দেখবো তার খরচা কি করে হবে, কিভাবে মন্দির বানাবো তার খরচা, মেলা খেলার খরচা, সেই সমস্ত খরচা করে ফেলেছেন। কর্মচারীদের ন্যায্য হকের পাওনা সেটা দেয়নি। রোপা রুলস 2009 নির্দিষ্টভাবে বলা আছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 536 কে 1982 100, অর্থাৎ 1982 কে বেস ইয়ার ধরে 536 সোজা কথা। তার মানে ফিরদৌস সাহেব আপনি বলতে চাইছেন সোজা কথা, এই সরকার খাবার খাওয়ার জন্য, ঘরের চাল না কিনে সিনেমা দেখার জন্য টিকিট কেটেছে। এইটা হচ্ছে আপনার যাবতীয় বক্তব্যের সার কথা আমি যা বুঝলাম। আমি আরেকবার মলয়বাবুর কাছে যাব, কিন্তু তার আগে রাজু ঘোষ, আপনাদের আরও একটি অসম্ভব ভালো এবং দীর্ঘদিন ধরে পোষণ করে চলা ধৈর্যের নমুনা। দীর্ঘদিন ধরে ধৈর্য দেখিয়ে আপনারা সরকারি কর্মচারীদের প্রাপ্য ডিএ দেননি, এখন তার 25% দিতে গেলে নাকি আপনাদের কোমর ভেঙে যাবে। রাজু, এমন সরকার চালানোও তো লজ্জা। দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবঙ্গ সরকারই একমাত্র সরকার মানুষের কথা ভাবে। প্রত্যেকটা মানুষের জন্য জনমুখী প্রকল্প সংখ্যা প্রায় 70+। প্রত্যেকটা গরিব মানুষের কাছে এই সরকার রয়েছে। আর সরকারি রাজু কোনো সমস্যা হচ্ছে কি? আমার রাজু, আপনার কি শুনতে কোনো সমস্যা হচ্ছে? আমার টেকনিক্যাল টিমের সঙ্গে যতটুকু কথা হয়েছে, আপনি প্রপারলি থ্রু ছিলেন, আপনি কান শুনতে ধান শুনছেন কারণ আমি ডিএ জিজ্ঞাসা করলাম আপনাকে, জনমুখী বাজেটের কথা কে জিজ্ঞাসা করেছে? না, সরি, আপনি শুনতে ভুল করছেন রাজু, শুনতে ভুল হচ্ছে, কান শুনতে ধান শুনছেন। বলছি ডিএ, রাজু ঘোষ ডিএ বলছি, ডিএ বলেছি, ডিএ জিজ্ঞাসা করেছি, ডিএ বকেয়া ডিএ। না, রাজু ঘোষ শুনতে পাচ্ছেন না, ডিএ বললেই উনি বিভিন্ন শ্রী শুনতে পাচ্ছেন। কিছু একটা প্রবলেম হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে। একদম অনির্বাণ, আমরা বরং একটু বক্তব্য শোনাই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো, তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন। তখন বলছি ঠিক আছে, তাই তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুরু করবো। তখন তারা আবার সেই কাঁদুনি গাইতে শুরু করলেন, হুজুর আমাদের টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও।
25% বকেয়া দিয়ে কর্মচারীদের দিয়ে দিলে পরে আগস্ট মাসে তারা শুনানির জন্য আসবে। কবের মধ্যে দিতে হবে কিছু বলেছে? বলেছে হাইকোর্টের নির্দেশ মেনে, হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে। এটার সাথে কি এরিয়ার যুক্ত হবে? হ্যাঁ, বলাই হচ্ছে তো বকেয়া, যে হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল, যত বকেয়া ডিএ, তার 25%। আমরা শুনলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য। একদম প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রদীপ্তর সঙ্গে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে প্রদীপ্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, 25% ডিএ বকেয়ার 25% ডিএ দিতে হবে এমনটাই সুপ্রিম নির্দেশ। 25% মানে 10,000 কোটি টাকার সমান। এবার এই এতটা চাপ রাজ্য সরকার নিতে পারবে না বলে জানানো হচ্ছে। এই প্রতিক্রিয়া কি আসছে? ডিএ মঞ্চে যারা বসে রয়েছেন দীর্ঘদিন ধরে, তারা কি বলছেন? দেখো, তাদের প্রথমেই তাদের যে বক্তব্য যে এই ডিএর একটা বড় অংশ কেন্দ্রীয় সরকারের থেকে আসে, ফলে রাজ্য সরকার যে কথা বলছেন, সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি আজকে যে কথা বলেছেন সেটা মিথ্যে কথা। আমরা এখানে যারা রয়েছেন 841 দিন ধরে তারা অবস্থান করছেন, একবার কথা বলে নেওয়ার আমরা চেষ্টা করব যারা রয়েছেন তাদের সঙ্গে। আর এখানে যারা অনেক দিন ধরে আন্দোলন করছেন, চন্দনবাবুর সঙ্গে একবার কথা বলবো। এই যে রাজ্য সরকার বারংবার এই যুক্তিটা কেন দিচ্ছে যে টাকা দিতে গেলে এই কোমর ভেঙে যাবে? এটা অ্যাকচুয়ালি সরকার তো সরকারি কর্মচারীদের ডিএটা মেরে সরকার মোচ্ছব করছে। এক কথায় বলতে গেলে টাকাটাকে দিয়ে ভোট কিনতে চাইছে। সরকারের কোমরটা ভাঙবে এই জায়গাটায়, আর ভোটটা কিনতে পারবে না। আপনাদের চ্যানেলের মাধ্যমে একজন দায়িত্বশীল নাগরিক, একজন দায়িত্বশীল সরকারি কর্মচারী হিসাবে এটুকু বলতে পারি, কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য যদি কোনো জনমুখী প্রকল্প আটকে যায়, সরকারি কর্মচারী হিসাবে আমরা প্রত্যেকে সরকারকে আরও ডোনেশন দেব, কিন্তু কোনো জনমুখী প্রকল্প আটকাতে দেব না। হ্যাঁ, জনমুখী প্রকল্প, ক্লাবকে টাকা দেওয়াটা, মোচ্ছব করাটা, সেগুলো কি জনমুখী প্রকল্প? রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যের কোনো যদি ব্যাঘাত ঘটে, সরকারি কর্মচারীরা দায়িত্ব নিয়ে যেমন বিগত দিনে পালন করে এসছে, আগামী দিনেও এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে। বদ্ধপরিকর আমরা সাধারণ মানুষের পাশে থাকতে। আমরা সাধারণ মানুষকে পরিষেবাটা আমরা দিই। নেতামন্ত্রীরা বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে পরিষেবাটা আমরাই দিই। দুয়ারে সরকার বলুন আর যে কোনো প্রকল্প এই সরকারি কর্মচারীদের হাত দিয়েই হয়। আবারও বলছি, কোনো যদি জনমুখী প্রকল্প আটকায়, আমরা আমাদের পকেট থেকে টাকা দিয়ে সরকারকে সহযোগিতা করব। কিন্তু তার আগে এটা তো বুঝতে হবে, আপনি যদি দিতে না পারেন, কেউ তো মাথার দিব্যি দেয়নি, আপনার ক্ষমতায় থাকতে হবে। আপনি ছেড়ে চলে যান, অন্য যে সরকার আসবে, নতুন ভাবে নির্বাচন, স্পষ্ট বার্তা যে জনমুখী প্রকল্পের কোনো রকম কোনো টাকা আটকানো যাবে না। অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ। একটু আগে আমরা ডিএ মঞ্চের দিকে নজর রেখেছিলাম এবং ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। বড় মানে বড় ধাক্কা। কেন জানেন? কারণ 25% ডিএ দিন রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। শুনানিতে প্রথমে 50% বকেয়া ডিএ মেটাতে বলে সুপ্রিম কোর্ট। এত টাকা দেওয়া সম্ভব নয় জানায় রাজ্য। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেই সময় দেয়নি শীর্ষ আদালত। আর সময় নয়, 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর অন্তত 25% দিতেই হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এখন বকেয়া 25% মানে 10,000 কোটি টাকার মতো। 25% অর্থাৎ যা বকেয়া আছে সেই ডিএর অন্তত 25% 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে। দরকার পড়লে 3টে কিস্তিতে দিতে পারেন, কিন্তু এই 10,000 কোটি টাকা বাহার নেওয়ার মতো অবস্থা নেই সরকারের। এটা রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন সরকারের কোমর ভেঙে যাবে। কিন্তু সুপ্রিম কোর্ট কোনো কথা শুনতে নারাজ। সোমবার পর্যন্ত সময় চেয়েছিল রাজ্য, সেটাও সুপ্রিম কোর্ট শোনেনি, সেই সময়টাও দেওয়া হয়নি। পরবর্তী শুনানির ডেট ফেলা হয়েছে, দিন ফেলা হয়েছে অগস্ট মাসে। 4 সপ্তাহ এখন সময়, 4 সপ্তাহ, 4 সপ্তাহের মধ্যে 25% ডিএ মিটিয়ে দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে এই 25% ডিএ মানে প্রায় 10,000 কোটি টাকার সমান। আর এই মুহূর্তে দুপুরের সুপার প্রাইম টাইমে আপনাদের কিছু ছবি দেখাবো। দেখুন, বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাঠিপেটা। প্রতিবাদে কলেজ স্ট্রিটে অবরোধ করে বিক্ষোভ এআইডিএসওর। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাবো আপনাদের। বিক্ষোভের ছবিটা দেখুন। তৃণমূলের গুন্ডাকে দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর আক্রমণ বলে সেই পুলিশকে আমরা একরাশ ধিক্কার জানাচ্ছি। যে পুলিশ রাজ্যের নারীর নিরাপত্তা দিতে পারে না, যে পুলিশ দুর্নীতিগ্রস্তদের ধরতে পারে না, সেই পুলিশ
সমাজ গড়ার যারা কারিগর, মানুষ গড়ার যারা কারিগর, তাদের ওপর নৃশংস আক্রমণ করে। আমরা এআইডিএসওর পক্ষ থেকে তাকে ধিক্কার জানাচ্ছি এবং আগামী 19শে মে সারা বাংলা জুড়ে ছাত্র ধর্মঘট পালন করছি। পুলিশের তরফে বক্তব্য পেশ করা হয়েছে যে কোন পরিস্থিতিতে তারা লাঠিচার্জ করতে বাধ্য হন, তবে এআইডিএস যারা কর্মচারী তারা কর্মী সমর্থন করেছেন তারা বলছেন যে যে ঘটনা পুলিশ ঘটিয়েছে, পুলিশের যে আচরণ তার নিন্দনীয়। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। আমাদের প্রতিনিধি সৌরভ এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছেন, যে ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে প্রতিবাদ চলছে। প্রতিবাদে কলেজ স্ট্রিটে অবরোধ করে বিক্ষোভ এআইডিএসও চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাঠিপেটা, এবং সেই লাঠিপেটার প্রতিবাদ করে এআইডিএসও ইতিমধ্যেই অবরোধ বিক্ষোভ করছে। কলেজ স্ট্রিটে এসইউসিআই ছাত্র সংগঠন এআইডিএসওর বিক্ষোভ প্রতিবাদ, চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কলেজ স্ট্রিটে এআইডিএসওর এই প্রতিবাদ এবং অবরোধ কর্মসূচি। এআইডিএসওর কর্মসূচির জেরে ভবানী ভবনের তরফে পুলিশ কর্তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে বিকাশ ভবনে সরকারি কর্মচারীরা আটকে ছিলেন, তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার জন্য পুলিশকে ন্যূনতম বল প্রয়োগ করতে হয়েছে। কিন্তু তার সেই বক্তব্য শোনার পরও রাজনৈতিক যে আঁচ, সেই রাজনৈতিক আঁচ কিন্তু কমছে না, এবং তারই জেরে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে এআইডিএসওর তরফে পথ অবরোধ করা হয়েছে। তারা এখানে আটকেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে সারি সারি গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং এখানে যারা এআইডিএসওর কর্মী সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। কোন পরিস্থিতি আপনাদের এই আন্দোলন? পুলিশ তো বলছে যে সরকারি কর্মী 500 সরকারি কর্মী আটকে ছিলেন, তাদেরও বাড়ির পরিস্থিতি সংকটজনক ছিল, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার জন্য ন্যূনতম বল প্রয়োগ করতে হয়েছে। তাহলে আপনারা আন্দোলনে কেন? ন্যূনতম বলপ্রয়োগে যদি মাথা ফেটে যায়, ন্যূনতম বলপ্রয়োগে যদি চোখ নষ্ট হয়, ন্যূনতম বলপ্রয়োগে যদি পা ভেঙে যায়, তাহলে ভাবতে হবে ন্যূনতমটার সংজ্ঞাটা কতটা। আজকে যোগ্য প্রার্থীদের কেন বিকাশ ভবনে যেতে হলো, এ প্রশ্নের জবাব কার কাছে চাইতে যাব? আমরা পুলিশ আধিকারিকদের কাছে এই প্রশ্ন করি, আপনারা কার নির্দেশে এই বলপ্রয়োগটা করলেন? কি কারণ ছিল এই বলপ্রয়োগ করার? যে প্রশাসনিক দপ্তরে এতজন। এদিকে গতকাল পুলিশ ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। বারবার আবেদন সত্ত্বেও বিকাশ ভবনে আটকে থাকা সরকারি অফিসার, কর্মী, এমনকি অন্তঃসত্ত্বাকেও বেরোতে দিচ্ছিলেন না আন্দোলনকারীরা। অযথা যারা আটকে ছিলেন তাদের বের করাই পুলিশের উদ্দেশ্য ছিল। 7 ঘন্টা ধৈর্য ধরে দেখার পর শেষে প্রোটোকল মেনে ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে, জানালেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। হাফ প্যান্ট চটির গল্প নেই আমাদের কাছে, কিছু যা থাকে সবাই ইউনিফর্ম ইজ এগেন ভেরি থিঙ্ক। আমাদের কি ড্রেসে থাকবে দেখবেন, সিভিলে হয়তো আমাদের টি শার্ট কল আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইউনিফর্ম। ইউনিফর্ম ডাজেন্ট মিন কে সবাইকেই আমাদের সিএতে থাকতে হবে, কিন্তু দে হ্যাভ অল আইডেন্টিফাইড। ওনারা যে কিছু পরে থাকেন দেখবেন পেছনে পুলিশ ডিপার্টমেন্ট কোন ইউনিটের আছে সব লেখা থাকে, হেলমেট পরে থাকেন, কিন্তু জাস্ট বিকজ উনি হয়তো ইউনিফর্মে নেই, সিভিজে আছেন বলে ওরা বহিরাগত, এটা কোনো মতে মানার কথা নেই। এবং চটি এবং হাফ প্যান্ট এটা ইজ অ্যান এক্সাজারেশন আই ফিল। Law should be for everybody. Law cannot be যে it's for some individual, it's not for some individual. তাহলে law একটা মকরি হয়ে যায়। So I expect that everybody to uphold law. সেটা পুলিশ হোক, সেটা টিচার্স হোক, সেটা কমন লোক হোক, law and rights are for everybody. এবং সবাই মিলে জিনিসটা যদি আমরা ল ফলো করি, বা যেটা বললাম অনেক জায়গায় লাইনটা ক্রস হয়, যখন আবেগটা খুব বেশি হয় সেটাও আমরা রেসপেক্ট করি, এবং কালকে সারাদিন সেটা রেসপেক্ট করা হয়েছে। আপনারা জানেন, আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, বিলিউ, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না। বাট আদার দ্যান দ্যাট অলসো উই এনশিওর দ্যাট পিস বি দেয়ার। কিন্তু একটা লেভেলের পর যেটা বললাম, টু এনশিওর দি রাইটস অফ এ, আমাদের জিনিসটা করতে হয়েছে। পাকিস্তানকে দিনে রাতের তারা দেখিয়ে দিয়েছে ভারত। কে বলছেন? ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছেন সবে তো শুরু, ট্রেলার দেখানো হচ্ছে পাকিস্তানকে, পুরা পিকচার अभी বাকি है, প্রয়োজন হলে গোটা বিশ্ব সেটা দেখবে, দেখানো হবে। সাময়িক অস্ত্রবিরতি করে পাকিস্তানকে প্রবেশনে রাখা হয়েছে, মানে চাকরি বাকরির ক্ষেত্রে যেরকম হয় না, চাকরি স্থায়ী হয়নি এখনো পর্যন্ত, আপাতত আসছো যাচ্ছ বাবু, দেখি তুমি কেমন কাজ করো, তারপর না হয় তোমার চাকরি পাকা করব। পাকিস্তানকে অনেকটা সেই রকম শান্তি পাকা করার আগে প্রবেশনে রাখা হয়েছে,
দেখা হবে পাকিস্তানের আদব কায়দা হালচাল কিভাবে চলে আগামী কদিন। পেচাল দেখলেই চরম শাস্তি দেওয়া হবে। ভুজে বায়ুসেনা ঘাঁটিতে দাঁড়িয়ে আজ পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था। अब जब समय आएगा, जब भी सही समय आएगा तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे। वर्तमान सीज फायर में हमने पाकिस्तान को बिहेवियर के आधार पर अभी प्रोबेशन पर रखा हुआ है। यदि उसका बिहेवियर सुधरता है तब तो ठीक, और यदि बिहेवियर में फिर से गड़बड़ी आती है तो उसको कड़े से कड़ा दंड दिया जाएगा। এদিকে মধ্যপ্রদেশের আরো এক মন্ত্রীর বিতর্কিত মন্তব্য। আদিবাসী উন্নয়ন মন্ত্রী বিজয় শাহর পর উপমুখ্যমন্ত্রী জগদীশ দেওরা। প্রধানমন্ত্রীর চরণে নতমস্তক ভারতীয় সেনা। মন্তব্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। গোটা দেশও প্রধানমন্ত্রীর চরণে নতমস্তক। বিতর্কিত মন্তব্য জগদীশ দেওরার। এদিকে অনির্বাণ দেখো, অপারেশন সিঁদুর নিয়ে গোটা দেশ যখন তার অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে চর্চা করছে, তখন অপারেশন সিঁদুর নিয়ে আপত্তিকর মন্তব্য, হ্যাঁ ঠিকই শুনছেন, আপত্তিকর মন্তব্য সৌগত রায়। সৌগত রায়ের পাশে নেই তৃণমূল। সৌগত রায়ের মন্তব্য দল সমর্থন করে না। এক্স হ্যান্ডেলে এমনটাই জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। কিন্তু দেখো কি অদ্ভুত ঘটনা তনিষ্ঠা, সৌগত রায় হন অথবা কুমার বিজয় শাহ অথবা মধ্যপ্রদেশের আজকের এই উপমুখ্যমন্ত্রী, কাউকেই কারুর দল সমর্থন করে না, কিন্তু এদের কাউকেই তাদের দল তাড়ায় না। না সৌগত রায়কে তাড়ায়, না কুমার বিজয় শাহকে তাড়ায়, না দেশের সেনাবাহিনীকে চূড়ান্ত অপমান করা মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে তাড়ায়। আমরা শুনে নেব মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন, কোন ভাষায় এই চূড়ান্ত গর্বের দিনে ভারতীয় সেনাকে তিনি অপমান করেছেন। और यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे। और पूरा देश की वो सेना, वो सैनिक उनके चरणों में नतमस्तक है। उनके चरणों में पूरा देश नतमस्तक है। उन्होंने जो जवाब दिया है उसकी जितनी सराहना की जाए, जितना कहा जाए, एक बार उनके लिए जोरदार ताली बजा करके নিশ্চিতভাবে কোথায় কার মাথা আর কোথায় কার পা থাকা উচিত তার ন্যূনতম জ্ঞান এই উপমুখ্যমন্ত্রী ভদ্রলোকে নিয়ে। ভদ্রলোক বলতেও এখন কেমন লাগছে, জিভে আটকাচ্ছে। যাই হোক, সৌগত রায় সেদিনকে ঠিক কি বলেছিলেন, যে মন্তব্যের পাশে দাঁড়ায় না বলে জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আরও একবার সেই মন্তব্য। যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার। খুব দুর্বলতা দেখেছে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া, যা ইউক্রেনের জেলেন্সকি করেনি। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। একেবারে সন্ত্রাসবাদীদের ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, পাকিস্তানে ঢুকে আমরা আক্রমণ করেছি। এই যে একটা এইসব বানিয়ে বানিয়ে বলা, এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছি, কি হয়েছে, আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে। মোদি যে কায়দা এইসব করেছে, আর সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট, মানে চটচটে আবেগ, এর কোনো মূল্যও নেই, মানেও নেই। চলে আসবো যুদ্ধের হুঙ্কারের খবর। যুদ্ধের হুঙ্কার থেকে যে ভেজা বেড়াল পাক প্রধানমন্ত্রী। এবার ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব শাহবাজ শরীফে। ভারতের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত পাকিস্তান, বৃহস্পতিবার দাবি করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর আলোচনা হলে শুধু জঙ্গি দমন নিয়েই হবে, আগেই স্পষ্ট বার্তা ভারতের তরফে। একেবারেই ভারতের তরফ থেকে আগেই স্পষ্ট করে দেওয়া হয়েছিল, পাকিস্তানের সঙ্গে আলোচনা মানে এখন শুধু দুটো বিষয়ে কথা হতে পারে। এক, পাক মাটিতে পুষে রাখা জঙ্গিগুলোকে ফেরত দিতে হবে, অথবা পাকিস্তানের অধিকৃত যে কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরের অংশ পিওকে, পাক অধিকৃত কাশ্মীর, সেটা ফেরত দিতে হবে। এই দুটোর কোনোটা ছাড়া আলোচনা সম্ভব নয়। কিন্তু ভিজে বেড়াল শাহবাজ শরীফ আপাতত আলোচনার টেবিলে বসতে চান।
যদিও সেই আবেদন মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনা নেই আগাম বলে দেওয়া যায় তন্নিষ্ঠা। একদম, ওরা শান্তি চাইছে এবং শান্তি চেয়ে সেই প্রস্তাব, শান্তির প্রস্তাব পাঠিয়েছে তারা, মানে পাকিস্তানের তরফ থেকে এবার শান্তির প্রস্তাব আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্তর সঙ্গে একটু বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি, কারণ পাকিস্তান তো কথা এক বলে কাজ একরকম করে, এবার তারা শান্তির পথে হাঁটতে চাইছে। ভয়ের জন্য এই যে অপারেশন সিঁদুরে এত সাফল্য, তাই জন্য কি চাপে পড়ে নতি স্বীকার করে এবার এই ধরনের পদক্ষেপ করছে তারা? একদমই, দেখো দুদিন আগে যে শাহবাজ শরীফ অথবা সেনা প্রধান আসিম মুনিরকে দেখা যাচ্ছিল রীতিমতো হুঁশিয়ারি দিতে, হুঙ্কার ছাড়তে, তাদের গলাতেই এখন শোনা যাচ্ছে শান্তির বিষয়ে তারা আলোচনা করতে চান। অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে যে তাদের ভেজা বিড়ালের যে মুখটা সেটা বেরিয়ে পড়েছে, অর্থাৎ কোথাও ভয় পাচ্ছে যে ভারত যদি আবারও প্রত্যাঘাত করে। দেখো গতকাল আমরা ছবি দেখিয়েছিলাম যে কিভাবে তাদের জঙ্গি সংগঠনগুলো বুলেট প্রুফ জ্যাকেট পরে নিয়ে বৈঠক করছে, ভারতের ভয় এবার নতজানু হতে কার্যত বাধ্য করে দিয়েছে ভারত। আর সেই কারণে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার গলায় শোনা যাচ্ছে যে ভারতের সঙ্গে শান্তি নিয়ে আলোচনা করতে চায়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিন্তু একটা কথা পরিষ্কার করে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে কথা হবে সন্ত্রাস নিয়ে এবং পিওকে নিয়ে, এর বাইরে পাকিস্তানের সঙ্গে কোনো কথা নয়। রীতিমতো দৃঢ় প্রতিজ্ঞ তিনি। এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু একটা বিষয় নির্দিষ্ট হয়ে গিয়েছে, এক, তারা জল পাচ্ছেন না, জল নিয়ে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নের মুখে পড়ছেন, কাঠগড়ায় উঠছেন। অন্যদিকে দেশে যদি শান্তি ফেরাতে চান, তাহলে দেশে যদি সাধারণ মানুষের কাঠগড়া যদি না উঠতে হতে হয়, তাহলে ভারতের সঙ্গে আলোচনা প্রয়োজন। আর এই তাদের এই যে শান্তি প্রস্তাব, এই শান্তি প্রস্তাবই প্রমাণ করে দেয় যে তারা ভয় ভিজে বিড়াল হয়ে রয়েছে। অনির্বাণ, কিন্তু শুধুই কি ভয় তন্নিষ্ঠা, নাকি পাকা অভিনয়? এ কথাটাও বুঝে নেওয়ার সময় এসছে, তার কারণ পাকিস্তান বারবার যা বলে কাজে করে ঠিক তার উল্টো। কর্নেল ভাদুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো কর্নেল ভাদুরীর সঙ্গে। কর্নেল ভাদুরী, পাকিস্তানের এই শান্তি প্রস্তাব আদৌ কতটুকু আমল দেওয়া উচিত? দেখুন, বিষয়টা হচ্ছে যে মোদী সাহেব বলেছেন যে সন্ত্রাসবাদীদের দমন আর পিওকে, এই দুটো ছাড়া অন্য কোনো কথা হবে না। বাট প্র্যাকটিক্যালি যদি জিও স্ট্র্যাটেজিক্যালি যদি আমরা দেখি এই বিষয়টাকে, তাহলে এই সন্ত্রাসবাদী টেররিস্ট অর্গানাইজেশন আর টেররিস্ট, এরা হচ্ছে পাকিস্তান আর্মি আর পাকিস্তান স্টেটের স্ট্র্যাটেজিক অ্যাসেটস, যেটা ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যবহার করে। সেকেন্ডলি, পিওকে এমন একটা কমপ্লিকেটেড ইস্যু যে পাকিস্তান মানে এত সোজাভাবে বা ইজিলি টেবিলে বসে বলবে না যে হ্যাঁ এটা ফেরত নিয়ে নি। তো এই দুটোই কমপ্লিকেটেড ইস্যু, আর এত ইজিলি পাকিস্তান লেট গো করবে না। আর পাকিস্তানের একটা হিস্ট্রি আছে যে ওরা নিজেদের যে কমিটমেন্ট গুলো দেয়, অ্যাটলিস্ট উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, মানে ইন্ডিয়া পাকিস্তানের যে গত 80 বছরের যে রিলেশন চলছে, সেটাতে পাকিস্তানের একটা হিস্ট্রি আছে যে ওরা ইন্ডিয়াকে যে কমিটমেন্ট দেয় সেই কমিটমেন্টটাতে ওরা সেই কমিটমেন্টটার আমল করে না, মানে ওটাকে ভায়োলেট করে ওভার জিজ্ঞাসা করছিলাম। এই দুদিন আগেও এই আসিম মুনির বলুন বা শাহবাজ শরীফ, গতকাল আমাদের প্রধানমন্ত্রী মোদীর দেখা দেখি ওদের কয়েকটা সেনা শিবিরে গিয়ে ওই শুকনো বুক একটু ফুলিয়ে দেখানোর চেষ্টা করছিলেন। আসিম মুনির তো ওখানে ঘুরে ঘুরে হাসপাতালে আহত আর নিহত সৈনিকদের কফিন আর সংখ্যা গুনছিল। হঠাৎ কি হলো, মানে আজকে হঠাৎ এই শান্তির কথা বলছে কেন? দেখুন, ব্যাকের থেকে প্রেশার আছে, যেটা আমাদের সামনে প্রত্যক্ষ সামনে আসছে না, সেই অ্যাঙ্গেলটাকে যদি দেখেন, তাহলে ব্যাকের থেকে একটা ইন্টারন্যাশনাল প্রেশার এসেছে অন পাকিস্তান। সে চায়নার থেকে এসেছে বা ইউএসএ থেকে এসেছে বা চায়না আর ইউএসএ দুজনের তরফ থেকে এসেছে, কোথাও থেকে একটা প্রেশার এসছে বোথ অন পাকিস্তান স্টেট অ্যান্ড পাকিস্তান আর্মি, মানে আসিম মুনিরের ওপরেও আর শাহবাজ শরীফের ওপরে। আমি গতকালই একটা টিভি ডিসকাশনে আমি বলছিলাম যে ডাইরেক্ট নেগোসিয়েশনে যদি না যাওয়া রেজাল্ট পাওয়া যায়, তাহলে পাকিস্তান যে পাওয়ারসদের কথা শোনে বা যে পাওয়ারসদের ল্যাপডগ, ওদেরকে প্রেশারাইজ করতে হবে যে পাকিস্তানকে বলুক ভদ্র হয়ে যাবে। তো এখন আমার মনে হচ্ছে কূটনীতিক মানে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক স্টেজে একটা সিচুয়েশন বোধহয় ক্রিয়েট হয়েছে। এক্স্যাক্টলি। আর কর্নেল ভাদুরী, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক স্টেজে আরো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে
সেই সিচুয়েশনটা নিয়ে তনিষ্ঠা আমার সহকর্মীর তনিষ্ঠার কাছে এই মুহূর্তে একটা বড় ব্রেকিং আছে। তনিষ্ঠা, একদম একদম এই মুহূর্তের আপডেট, এই মুহূর্তের একটা আপডেট আসছে, এই মুহূর্তে ব্রেকিং নিউজ। বারবার আপত্তি সত্ত্বেও কাশ্মীর নিয়ে নাক গলানোর চেষ্টা ট্রাম্পের। কাশ্মীর সমস্যার সমাধানে মধ্যস্থতা করতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট। জানবো আরো ডিটেইলসে, জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, বারবার কেন এই মধ্যস্থতা করার ইচ্ছে প্রকাশ করছেন ট্রাম্প? দেখো, যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে তা হচ্ছে ভারতের এ বিষয়ে তীব্র আপত্তি রয়েছে। কারণ প্রথম থেকেই কাশ্মীর সমস্যার ক্ষেত্রে ভারতের ঘোষিত নীতি যে কাশ্মীর সমস্যা ভারত পাকিস্তানের মধ্যে সমস্যা এবং এই ক্ষেত্রে কোনো তৃতীয় শক্তির মধ্যস্থতা, তৃতীয় শক্তির ইন্টারভেনশন কোনো সময় মানা হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন প্রেসিডেন্ট তিনি বারবার ধরেই বলছেন এই পুরো বিষয়টির মধ্যে ঢুকতে। তার কারণ দক্ষিণ এশিয়াতে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে যদি সে তার নিজের বক্তব্য প্রতিষ্ঠা করতে পারে তাহলে তার কর্তৃত্ব এই দক্ষিণ এশিয়া এলাকায় আরো বেশি করে বাড়বে। অপরদিক থেকে পাকিস্তান, তাদের কোনো রকম ভাবে লজ্জা নেই, তারাও যে চেষ্টা লাগাতার চালাচ্ছে, তারাও এই কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনার জন্য চীনকে মধ্যস্থতার জন্য তারা বারবার ধরে আবেদন জানাচ্ছে। তারা চাইছে যে চীন এ বিষয়ে কথা বলুক। কিন্তু ভারত নিজের অবস্থান সম্পূর্ণভাবে স্পষ্ট করেছে যে এই সমস্যা সম্পূর্ণ দ্বিপাক্ষিক সমস্যা এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই এই সমস্যা মেটানো হবে। একেবারে জ্যোতির্ময়, তুমি আমার সঙ্গে থাকো। কর্নেল ভাদুরীর কাছ থেকে একটা ছোট্ট রিয়াকশন চাইবো। কর্নেল ভাদুরী, ট্রাম্পের এই যে বাসনা, এই বাসনার উত্তর বারবার করে বুঝিয়ে দেওয়ার পরে যখন বুঝছে না, এরকম একটা উত্তর কি হতে পারে? ধরুন কানাডার সঙ্গে এই মুহূর্তে আমেরিকার একটা বিরাট সমস্যা চলছে ট্যারিফ নিয়ে, মেক্সিকোর সঙ্গে অভিবাসন, অনুপ্রবেশ এবং মেক্সিকান সাগর নিয়ে, মানে গালফ অফ মেক্সিকো উপসাগর নিয়ে চলছে, নামটাম চেঞ্জ করে দিয়েছে ট্রাম্প। গ্রিনল্যান্ডেও সমস্যা আছে। ভারত কি পাল্টাই প্রস্তাবটা দিতে পারে আমেরিকাকে, আমরাও এই বিষয়গুলোতে মেডিয়েট করতে চাই, তাহলে কি বুঝবে? দেখুন, আমার পার্সোনাল ওপিনিয়ন, ট্রাম্প নিজের ফার্স্ট টার্মেও কমপ্লিকেটেড লোক ছিল। সে তখন কি বলবে কি করবে তার কোনো ভরসা ছিল না। এখন সেকেন্ড টার্মে আমার বক্তব্য, আমার ওপিনিয়নে আরো উল্টোপাল্টা কথা বলছে। মানে ট্রাম্পের দুটো কথার মধ্যে কি কোনো এই নেই। একদিকে বলছে পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে সিজ ফায়ার করে দিলাম, কি লেট আস ডু ট্রেড, ইফ ইউ ডোন্ট স্টপ উই উইল নট ডু ট্রেড। আবার অন্যদিকে বলছে আমি অ্যাপেলের সিইও কে বললাম তুমি ইন্ডিয়াতে ফ্যাক্টরি লাগাবে না, তুমি ইন্ডিয়ার সঙ্গে। তো ওর দুটো কথার কোনো মেল নেই। ওইখানে আগে বললো যে আমি ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধবিরাম করিয়েছি, আমার কথা শুনে ওরা করেছে। আবার দুদিন পরে দোহাতে নিজের ইউএস ট্রুপস যারা ওখানে লোকেটেড ওদেরকে স্পিচ দেওয়ার সময় বললো না আমি কিছু করিনি, আমার কথায় কিছু হয়নি, কিন্তু যদি আমার কথায় কিছু হয়ে থাকে, মানে ওর দুটো কথায় কোনো মেল নেই। একেবারে কর্নেল ভাদুরী, আরেকবার আমার প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছে যাবো। জ্যোতির্ময়, সেক্ষেত্রে মানে ওই রাস্তায় ঘুরে ফিরে বেড়ানো উন্মাদের মতো বা অন্য মস্তিষ্কের সন্তুলন খুইয়ে বসা মানুষের মতো ইগনোর করাই যেত, কিন্তু ইউএসএ প্রেসিডেন্ট তো এই মুহূর্তকে অ্যাসালাইমে পাঠানোর কোনো উপায় আমাদের নেই। ফলে ভারতের স্ট্র্যাটেজি কি হতে চলেছে? ভারতীয় বিদেশ মন্ত্রকে কোনো কড়া জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে জ্যোতির্ময়? দেখো, এক্ষেত্রে কূটনৈতিক পদক্ষেপ কি হবে তা এখনো পর্যন্ত কিন্তু সাউথ ব্লক স্পষ্ট হয়নি। কিন্তু যে বিষয়টি ইতিমধ্যেই ঘোষিত নীতি তা হচ্ছে এই পুরো সমস্যা দ্বিপাক্ষিক সমস্যা এবং এই সমস্যার ক্ষেত্রে ভারত কি পদক্ষেপ করছে তা প্রতি মুহূর্তে যে দেশগুলির সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে সেই দেশগুলিকে প্রতি মুহূর্তে বিদেশ মন্ত্রকের তরফ থেকে হয় বিদেশ সচিব না হলে বিদেশ মন্ত্রী তারা লাগাতার ইনফর্ম করছে, তারা ব্রিফ করছে। এবং আমেরিকাও তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ। এমনকি চীনকেও এই পুরো বিষয়টি জানানো হয়েছে যে ভারত এক্ষেত্রে কি পদক্ষেপ করতে বাধ্য হচ্ছে। কিন্তু যদি কোনো আননেসেসারি ইন্টারভেনশন এক্ষেত্রে হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কড়া ভাষাতেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যে এই ক্ষেত্রে কোনো রকম নাক গলানো নয়াদিল্লি বরদাস্ত করবে না। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে, জানাচ্ছিলেন আমাদেরকে আরও একবার ভারত পাকিস্তানের মধ্যে নাক গলানোর চেষ্টা, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে নাক গলানোর চেষ্টা আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র নতুন করে তাদের সেই ইচ্ছের কথা, বহুদিনের অপূর্ণ সাধের কথা আরেকবার জানিয়েছেন। তবে ভারতীয় বিদেশ মন্ত্র থেকে দ্রুতই হয়তো কোনো যোগ্য জবাব মিলবে আমেরিকার। তন্নিষ্ঠা, ঠিক তাই, আর সেই জবাবের দিকে আমরা অবশ্যই নজর রাখবো। তবে এই মুহূর্তে আরো একটা আপডেট দিই আপনাদের। ইসলামাবাদের সঙ্গে সংঘাতের মধ্যে আরো কাছাকাছি দিল্লি, কাবুল। আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন জয়শঙ্কর। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করায় আফগান সরকারকে ধন্যবাদ জানান ভারতের বিদেশমন্ত্রী। সৈকত বসু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৈকত বসু আমাদের সঙ্গে রয়েছেন এবং এই বিষয়টা নিয়ে আরো আপডেট জানবো। সৈকত দা,
হ্যাঁ, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তালিবানের যিনি অ্যাক্টিং ফরেন মিনিস্টার আমির খান মুত্তাকি তার টেলিফোনে কথা হয়েছে এবং আফগানিস্তানে তালিবান শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম ভারত এবং আফগানিস্তানের মধ্যে কোনো মন্ত্রী পর্যায়ের আলোচনা হলো। আমরা জানি যে এই যে পেহেলগাঁওয়ে যে অ্যাটাক হয়েছে, যে জঙ্গি হানা হয়েছে, সেই দায় কৌশলে পাকিস্তান আফগানিস্তানের সন্ত্রাসবাদীদের জঙ্গিদের উপরে চাপিয়ে দেবার একটা চেষ্টা করছিল। কিন্তু আজ এদিন যে কথা হয়েছে জয়শঙ্করের সঙ্গে তালিবান ফরেন মিনিস্টারের, সেখানে তালিবানি ফরেন মিনিস্টার খুব স্পষ্ট ভাষাতেই জানিয়ে দিয়েছেন যে পেহেলগাঁওয়ের ঘটনার সঙ্গে আফগানিস্তানের কোনো রকম কোনো যোগ নেই। ফলে এক্ষেত্রে পাকিস্তান যেভাবে নিজের দায় এড়িয়ে একটা অন্য রাষ্ট্রের ওপরে দায় চাপানোর চেষ্টা করছিল পেহেলগাঁওয়ের জঙ্গি হানার, সেই পর্দাটা আরো একবার ফাঁস হয়ে গেল। পাকিস্তানের যে দ্বিচারিতা সেটা এই দুই বিদেশ মন্ত্রীর সঙ্গে আলোচনার মধ্যে আরো একবার ফাঁস হয়ে গেল। বেশ, ধন্যবাদ সৈকত। সৌদিতে বসেই প্রত্যাঘাতের পরিকল্পনা প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের আগে ৪৫টির বেশি বৈঠক মোদির। অপারেশন সিঁদুরের জন্য বিশেষ ওয়ার রুম তৈরি করা হয়। ওয়ার রুমে বসে অপারেশন সিঁদুরের উপর নজর রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুঃস্বপ্নের ২২ এপ্রিল, তখন সৌদি আরবে প্রধানমন্ত্রী। সেখানে মোদীকে পেহেলগাঁও হত্যালীলার রিপোর্ট দেয় এনএসএ। তারপর ওই দিনই পাকিস্তানে প্রত্যাঘাতের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। সৌদি আরবে সফরকালীনই স্ট্রাইকে প্রত্যাঘাতের পরিকল্পনা। সৌদি সফর কাটছাট করেই দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। জঙ্গিরা সাবধান, সেদিন বিহারে দাঁড়িয়েই হুঙ্কার প্রধানমন্ত্রীর। এরপর একের পর এক সর্বোচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদী। সূত্রের খবর, প্রত্যাঘাতের আগে অন্তত ৪৫টি গোপন বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই সব বৈঠকে থাকতেন এনএসএ, সিডিএস, ৩ বাহিনীর প্রধান এবং র প্রধান আইবি চিফও। একের পর এক বৈঠকেই চূড়ান্ত হয় প্রত্যাঘাতের ব্লুপ্রিন্ট। অপারেশন সিঁদুরের জন্য সেনাকে ফ্রি হ্যান্ড দেন মোদী। তৈরি হয় বিশেষ ওয়ার রুম। ওয়ার রুমে বসেই সরাসরি অপারেশন সিঁদুরের ওপর নজর রাখছিলেন প্রধানমন্ত্রী। তারপরই ৭ই মে অপারেশন সিঁদুর। ২৫ মিনিট, ৯ টার্গেট, শতাধিক জঙ্গি নিকেশ। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। পাকিস্তান যে হামলা চালাবেই সেই রিপোর্ট দেন গোয়েন্দারা। ভারতও তৈরি ছিল। পাকিস্তানের হামলা বানচাল মাত্র 23 মিনিটেই। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই অপারেশন সিঁদুরে সাফল্য ভারতীয় সেনার। বুধবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় কিভাবে এলো এই সাফল্য। ৭ ও ৮ই মে রাতে পাকিস্তানি ড্রোন হামলা। পাঞ্জাব, জম্মু কাশ্মীরে একের পর এক ড্রোন হামলার চেষ্টা। হামলা বানচালে ভারতের ইউএএস আনম্যান্ড এরিয়াল সিস্টেম। ভারতের এয়ার ডিফেন্সের সামনে ব্যর্থ পাকিস্তান। ৮ই মে সকালেই পাকিস্তানি এয়ার ডিফেন্স র্যাডার বিপর্যস্ত। ধ্বংস লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম। बलों ने पाकिस्तान के कई स्थानों पर वायु रक्षा रडार और प्रणालियों को निशाना बनाया। भारत की प्रतिक्रिया समान क्षेत्र में समान तीव्रता के साथ की गई। यह विश्वसनीय रूप से ज्ञात हुआ कि लाहौर में स्थित एक वायु रक्षा प्रणाली को निष्क्रिय कर दिया गया। পাকিস্তানের এয়ার ডিফেন্সের খেল খতম। কোটি কোটি টাকা খরচ করে বেইজিং এর থেকে অস্ত্র কিনেছিল ইসলামাবাদ। PL-15 মিসাইল মাঝ আকাশেই চুরমার। HQ-9 এয়ার ডিফেন্স মিসাইল অ্যাটাক রুখতে ব্যর্থ। ডাহা ফেল JF-17 ফাইটার জেট। We regret to confirm that 2 JF-17 aircraft were lost during active duty. ये नुकसान हमारे लिए सिर्फ नंबर्स नहीं, एक जज्बाती धक्का है।
উল্টো দিকে সম্পূর্ণ অভিযানে ভারতের কোনো সম্পত্তির কোনো ক্ষতি হয়নি। তাহলে ভারতের পরাক্রমের সামনে সারেন্ডার আসিম মুনিরের সেনার। ऑपरेशन सिंदूर ने नया आयाम जोड़ा है। हमने रेगिस्तानों और पहाड़ों में अपनी क्षमता का शानदार प्रदर्शन किया और साथ ही न्यू एज वॉरफेयर में भी अपनी श्रेष्ठता सिद्ध की। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH